সফল হওয়ার জন্য বা সফলতা অর্জন করবার জন্য সবসময় যে অর্থ মূলধন হিসেবে ব্যবহার করলেই চলবে, ব্যাপারটা আসলে তা নয়। কখনো কখনো প্রয়োজন হয় দৃঢ় প্রত্যয়ের, সঠিক ইচ্ছার। আজ আমরা দেখানোর চেষ্টা করব এমনই একজন সফল ব্যক্তির, যিনি শুধুমাত্র ইচ্ছা এবং বুদ্ধি ব্যবহার করে আজকে হয়েছেন সফল, গড়ে তুলেছেন বিশাল এক সাম্রাজ্য। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতি সপ্তাহের নিয়মিত কৃষিভিত্তিক আয়োজন সফলতার সাতরঙে। সফলতার সাতরঙে আমরা সবসময় দেখানোর চেষ্টা করে থাকি একজন সফল উদ্যোক্তার সফলতার গল্প। এর ধারাবাহিকতায় আমরা আজকে এসেছি নাটোরে। আলহাজ মোহাম্মদ আলফাজুল আলমের স্বপ্নের সমন্বিত কৃষি প্রকল্পে আজ আমরা জানতে পারবো ওনার স্বপ্ন পূরণের গল্প, ওনার সফলতার গল্প। এক বা একাধিক ফসল এবং ফসল সমূহের মধ্যে পারস্পরিক ক্রিয়া, অন্যান্য গৃহস্থলী উদ্যোগ এবং প্রাকৃতিক, জৈবিক ও আর্থসামাজিক পারিপার্শ্বিক অবস্থা সহ উৎপাদনের জন্য প্রয়োজনীয় অন্য সব উপাদানের সমন্বয় কৃষি ব্যবস্থা প্রণালীতে চাষ পদ্ধতি একটি উপপদ্ধতি। সমন্বিত চাষ পদ্ধতির ধরন হচ্ছে একখণ্ড জমির উপর বিশেষ এবং সাময়িকভাবে ফসল একত্রে লাগানো এবং এগুলি উৎপাদনের জন্য ব্যবহৃত ব্যবস্থাপনা কার্য। দেশের কৃষি ব্যবস্থা হচ্ছে জটিল, শ্রমঘন এবং প্রযুক্তিগতভাবে নিম্নমানের এবং সম্পদের দিক থেকে রয়েছে স্বল্পতা। বাংলাদেশের অধিকাংশ স্থানে কৃষি পরিবেশগত অবস্থায় জটিল। এই দেশে রয়েছে অনেকগুলো স্বতন্ত্র প্রকারের জমি, এমনকি একটি গ্রামে কমপক্ষে 3টি প্রধান ধরনের জমি বিদ্যমান। আমরা এখন কথা বলবো একজন সফল উদ্যোক্তা জনাব আলহাজ মোহাম্মদ আলফাজুল আলমের সাথে, জানবো ওনার সফলতার গল্প। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে আপনার সফলতা, আপনার সফলতার গল্প, এর গল্পের শুরু কবে থেকে? প্রথমে মাছ দিয়ে শুরু করছি, তারপরে পুকুরের পাড়ে বিভিন্ন গাছ, যেখানে যেরকম লাগে বিভিন্ন গাছ, এবং নতুনত্ব কোনো কিছু আমার কাছে ভালো লাগে, নতুনত্ব কাজ করতে ভালো লাগে। তে ফসল যেটাই করি নতুনত্ব করি এবং সেটা সবার উপরে হইতে হবে। তারপরে আমি ধরেন যে এই আমার বয়স হয়ে যাচ্ছে, নেশাটাও আমার ছাড়ে না, কৃষি কাজ থেকে আমি হটে যাই এটাও আমি চাচ্ছি না। তখন এই ফলের কাজে এই পেয়ারা গাছ আপনার একটা পুকুর পাড়ে আমি পরীক্ষামূলক করলাম। পরীক্ষামূলক করার পরেই এখন দেখলাম যে বেশ পেয়ারাতে আয় হলো, লাভজনক। এবং যে পেয়ারা গাছ 3 বছর 4 বছর বেশি টিকে না, আমি 9 বছর করতে সক্ষম হলাম। এই যে 90 সাল থেকে এখন 2015, এই সময়ের মধ্যে আপনি যেখান থেকে শুরু করেছেন সেখান থেকে শুরু করে এখন পর্যন্ত সবগুলি প্রজেক্ট মিলে কতখানি জমি আছে? আমি এই যে 137 সাড়ে 38 বিঘা এখন এ পর্যন্ত আসছি। 1% জমি আমার না। আমি ভূমিহীনতে ভূমিহীন, কেউ আমাকে ভূমিহীন বলে ডাকে, কেউ আমাকে ভূমিদস্যু বলে। তার মানে একদিক দিয়ে যাচ্ছে করতে বেটা নিশ্চয়ই যাচ্ছে কোনো জায়গার জমি দেখেছে সেখানে। তো এই হিসাব করে মানুষ আমাকে টিটকারি মেরে বলে যে এই ভূমিদস্যু যাচ্ছে। এই যে ভূমিহীন অবস্থা থেকে আপনি এই প্রজেক্টগুলি করছেন, প্রজেক্টগুলি চালাচ্ছেন, এই জমিগুলি আপনি কালেক্ট করছেন কিভাবে? আমরা হয়তো বিভিন্ন জায়গায় ঘুরি, ঘোরার পরে এখন দেখছি যে আমার একটা হাইল্যান্ড হতে হবে। যে আমরা দেখি যে একটা কৃষক কোন জমিতে চাষ করতে পারছে না, সেই সব জমির কাছে আমরা আগে যাই, যায় হয়তো বলে যে মোরবে আপনার তো ওখানে 5 বিঘা জমি আছে, তা আপনারা যদি আমাকে 10 বিঘা কি 15 বিঘা জায়গা একটু করে দিতেন, তাহলে আপনি ফসল করে কত টাকা পান, বাৎসরিক কত পাচ্ছেন, বাৎসরিক কত পাচ্ছেন। তাহলে তো তারা বলে যে আমরা এখানে আবাদ তো সেরকম করতে পারি না, আপনার হয়তো 5,000 টাকা আনুমানিক আমরা আয় করতে পারছি। তখন একটা ওনার কাছে যাওয়ার একটা আমাদের বিরাট সুযোগ হয়ে যায়। তখন আমরা বলি যে আপনার জমির আমি 10,000 টাকা ভাড়া দেব। আচ্ছা, এর জন্য কি আপনাকে পারিপার্শ্বিক কোনো সমস্যা ফেস করতে হয়েছে বা হয়? আমি যেখানে যাই সেখানেকার শ্রমিক যারা আছে, লেবার, তার মানে যারা এখানে পরিশ্রম দেয়, লেবার, ডে লেবার যারা থাকে,
তারা দেখা যায় এই প্রতিষ্ঠানে আমি তার ওই জমির আশপাশের লোকে কাজ বেশি দিই, যাতে তারা দেখাশোনাটা তারা করতে পারে। দেখাশোনা। তো 24 তাদেরকে আমি বুঝায় বলি যে তোমরা এখানে যদি আমার ফসলটা দেখে রাখো তাহলে তোমরা কাজ পাবে, আর আমি লস খাইলে পরে আমি চলে যাবো। তো তখন এই সমস্ত গ্রামের লোকজন আমাদেরকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করে। আপনার সবগুলি প্রজেক্ট মিলে প্রায় 138 বিঘা জমি। এই পুরো প্রজেক্টে মোটামুটি কতজন শ্রমিক কাজ করছে? আমার এই পুরো প্রজেক্টে আপনার প্রায় 150 লোক কাজ করে সারা বছর। আপনি কি শুরু থেকে এখন পর্যন্ত সরকারি কোনো পৃষ্ঠপোষকতা পেয়েছেন বা চেয়েছেন কখনো? আমি সেরকম চেষ্টা করি নাই, তো তবে কৃষি ডিপার্টমেন্টের লোকজন তাদের কাছে গেলে পারে তারা আমাদেরকে কিছু কিছু সাজেশন করে, এইগুলা সহযোগিতাগুলো পাই। যদি নতুন করে কেউ শুরু করতে চায় তাহলে তার কি করা উচিত বা কি গাছ দিয়ে শুরু করতে পারে? সে যদি তার দৃঢ় চিন্তা ভাবনা করে যে আমি এটা করব এবং বাস্তবায়ন করব এবং এখান থেকে রুচি করব। আমার জীবনে আমি লস খেয়েছি যথেষ্ট পরিমাণ, কিন্তু লস খেলেও আমি ওই মাটি কামড়ে পড়ে থাকছি এবং ওখান থেকেও আমি ওই টাকা ওই জমি তার মানে ওই গাছকে আমাকে দিতেই হবে। তো এই যে আমার একটা মনের যে শক্তি, এই একজন কৃষক হতে গেলে পরে তাকে আগে মনের শক্তি প্রবল করতে হবে। এই হচ্ছে আপনার মানে ফলের ফলনগুলি আর কি। এই যে এখানে যে পলিথিনগুলি দেখতে পাচ্ছি কাগজ লাগানো আছে, এগুলি কেন লাগানো আছে? এটা এই ফলটা যেটা আপনি দেখছেন, জি। এই ফলটার আমরা প্রথমে কীটনাশক ছোট থাকতে কীটনাশক ব্যবহার করা হয়, তারপরে ধান যে আপনার এটাকে পেপার করে দেওয়া হয়। পেপার করে দিলে পরে যে কীটনাশকগুলো পোকা মারার জন্য বা আদার্স যারা ফাঙ্গাস টাঙ্গাস অনেক রকম ওষুধ ব্যবহার করা হয়, সেই ওষুধগুলো যাতে এই ফলটাতে না লাগে, এই পলিথিনের উপর দিয়ে এটা আপনার ওই ওষুধটা চলে যাবে, ভিতরে কোনো ওষুধ পড়বে না, এতে মানুষ খেলে পারে তার কোনো শরীরে এফেক্ট করবে না। আচ্ছা, সে কারণে সবগুলি ফলই এরকম করে সম্পূর্ণ যত ফল এখানে আছে কোনো ফল আপনার প্যাকেট ছাড়া আমরা নাই। এখানে আনুমানিক কতগুলি মানে এই পুরো 45 বিঘায় আনুমানিক কতগুলি চারা লাগানো আছে? এখানে 600 বা 6900 চারা লাগানো আছে। এই চারাগুলি আপনি সংগ্রহ করেছেন কোত্থেকে? এই চারাগুলো আপনার আমার নিজের নার্সারি আছে, আমার একটা বাগান থেকে আমরা এর চারার জন্য বা পোক্ত ফল নিয়ে সেখান থেকে আমরা বীজ নিয়ে চারা করছি। এই যে গাছগুলি এগুলি 2 বছর বয়স সবগুলি? এগুলো সবগুলো 2 বছর বয়স। এগুলি সর্বোচ্চ উচ্চতা কতখানি হয়? এটা সর্বোচ্চ এটা উচ্চতা অনেক বেশি হবে, কিন্তু আমরা হারভেস্ট করার জন্যে বা পরিচর্যার সুবিধার জন্য আমরা কাটে দিয়ে গাছটা যাতে ঝাপড়া করি, যাতে আপনার কাজ করার সুবিধা হয়। আপনি কতদিন ধরে কাজ করছেন এখানে? এখান মোটামুটি 2 বছর কাজ করছে এখানে। আপনি পেয়ারা বাগানের শুরু থেকে কাজ করছেন, আপনাদেরকে কি ধরনের কাজ করতে হয়? এই পেয়ারা গাছ লাগানোর থেকে শুরু করে নিরানের সার দেওয়া, এই যে পেয়ারা যে হাঁপড়া উঠছিল কাটিয়ে সাইডে বাগানটা মানে প্রসারিত করা, এসব বিভিন্ন ধরনের কাজ অল টাইম করা লাগে। পেয়ারাগুলি সর্বোচ্চ কতখানি হয় একটা পেয়ারা 1 কেজি পর্যন্ত, 1 কেজি 100 কেজি পর্যন্ত হয়, কিন্তু আমরা মার্কেটে চাহিদা থাকে হচ্ছে আপনার হাফ কেজি থেকে 700 গ্রাম আমরা তুলি। এটাতে খাইতেও ভালো লাগে, আর গাছের যত আমি বেশি ফল ছিঁড়বো তত আর একটা ফল বাড়ার সুবিধা হবে, সুযোগ সুবিধা হবে। এর কারণে আমরা সবসময় হাফ কেজির থেকে আপনার 700 গ্রাম পর্যন্ত তুলি। এই যে এই ফলগুলি যেগুলো দেখতে পাচ্ছি এগুলির ওজন কত? এগুলো আপনার 600 গ্রাম, 700 গ্রাম, 800 গ্রাম এরকম হবে। এটা দেখা সম্ভব। যেমন আপনার এই পেয়ারাটা দেখছেন,
এই যে পেয়ারা দেখছেন, এটা 700 থেকে 800 গ্রাম। এই যে সাইডে আপনার এটা অনেক, এটা আরো বড় হবে, আরো বড় হবে, এটা আপনার 1 কেজির উপরে যাবে। কিন্তু এই সাইজের ছিললে পরে এটা খাইতে টেস্ট হবে। এগুলি হচ্ছে বেদানা, ডালিম বলে, বেদানা। এগুলি কি মানে এগুলির উপরে আপনি এক্সপেরিমেন্ট চালাচ্ছেন? এটার পরে আমরা পরীক্ষামূলক চালাচ্ছি। তেমন আমাদের দেশে বিদেশ থেকে বহু বেদানা আসে এবং আমাদের বৈদেশিক মুদ্রা নিয়ে যাচ্ছে। আমরা যদি এখানে উৎপাদন করতে পারি তাহলে পারে আমরা এই বিদেশি বিষ দ্বারা আমাদের এখানে আমাদের বিষ আলাপ ইয়ে খাতে হচ্ছে, বেদানা খাতে হচ্ছে। আর আমরা যদি ইনফরমালি দেওয়া আপনার ফল আমাদের খেতে হচ্ছে। তা আমরা দেশে যদি উৎপাদন করতে পারি তাহলে এর জন্য আমি এটা পরীক্ষামূলক এটা লাগাইছি এই সাইডটা, যাতে এই ফল আমরা আবার বড় বড় বাগান করতে পারি। আচ্ছা, এই এতটুকু জায়গা শুধুমাত্র পরীক্ষামূলক করছি, পরীক্ষামূলকভাবে এই বেদানাটা আর কি চাষ করার চেষ্টা করছেন আর কি। এটা কি আশানুরূপ কোনো ফল আছে? এটা এখন আমরা খুব একটা ভালো ফল পাচ্ছি না। এই যে ফুলগুলি যে এসেছে এগুলি কি থাকছে নাকি মরে এগুলা যাচ্ছে? থাকছে কিন্তু আপনার পরে ঝরে যাচ্ছে। এই যে ফুলটা এখন দেখছেন এত সুন্দর ফুল আছে, কিন্তু এর ফলটা যদি আমাদের এই সুন্দর হতো তাহলে পরে আমরা মনে করতাম যে এটা সাকসেসফুল। এখন মনে করেন যে কৃষি অধিদপ্তর বা এই সমস্ত গাছ নিয়ে যারা কাজ করে তাদের কাছ থেকে কি আপনারা কোনো রকম সাহায্য সহযোগিতা পাচ্ছেন না বা নিচ্ছেন? বা আমাদের যেমন আমি আপনার ময়মনসিংহ গবেষণাগারে গিয়েছিলাম, ওখানে ওনারা বলছে যে আমরা চেষ্টা চালাচ্ছি এবং তথ্যগুলো আপনাদেরকে আমি পর্যায়ক্রমে দিব। ওরাও আপনার আমাদের মতোই অবস্থান হয়ে আছে, মানে একই অবস্থানে তাদের অবস্থানে আছে। মানে এই ব্যাপারটাকে এই মুহূর্তে ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে এবং আপনিও চেষ্টা করছেন আপনার মতো করে একটা। আর বড়ের গাছগুলোর কি অবস্থা? উৎপাদন হচ্ছে, যে যার পরিপ্রেক্ষিতে বড়ের বাজার অনেক কম। যেমন এই যে এই ফুল প্রত্যেকটা ইয়াতে প্রত্যেকটা ডালে ডালে আপনার বোর্ড আছে এবং এই বোর্ড এত ব্যাপক হারে হবে যে আপনার একটা আমার গতবারে যে বোর করছি তাতে একটা বোরের ওজন হয়েছে 200 গ্রাম থেকে 250 গ্রাম। মানে কুলগুলো অনেক বড়, কুলগুলো অনেক বড় বড়। আলহাজ আলফাজুর রহমানের প্রকল্পটি সমন্বিত কৃষি ব্যবস্থাপনার একটি উল্লেখযোগ্য উদ্যোগ। ভূমিহীন অবস্থা থেকে শুরু করে বর্তমানে তার লিজ নিয়ে করা বাগানের পরিমাণ 138 একর। মিশ্র চাষ পদ্ধতিতে 2 অথবা ততোধিক ফসল যুগপৎ মিশ্রিত অবস্থায় একই জমিতে উৎপন্ন করার ব্যবস্থা অন্তর্ভুক্ত থাকে। তার এই বৃক্ষপ্রেম তাকে এনে দিয়েছে পরিপূর্ণ সাফল্য। তাকে এই কাজে সার্বক্ষণিক সহায়তা করেন তার ছোট 2 ভাই। আসলে একটা বাগান রেডি করতে হলে বাগানের প্রথম সেটা হচ্ছে হলো গাছের যে আমরা গাছ লাগানোর জন্য জায়গাটা নির্ধারণ করি, আমরা গর্ত বলি। এই গর্তটাই হলো মেন, যে প্রথমে যে গর্তটা রেডি করতে হলে যেসব জিনিস দেওয়া লাগে, যেগুলো মানে সার, আমরা যেমন কম্পোস্ট, পাউশ, গোবরের পাউশ, এগুলো দিয়ে কিছুদিন রেখে দিয়ে তারপরে এখানে চারা রোপণ করি। যে ফলটা আসার পরে এটার মানে পরিচর্যাটা একটা মালিককে নিজে দেখতে হবে, যে সে নিজে করতে পারছে কি পারছে না, বা কোনো কর্মচারী দিয়ে আমি হুকুম দিয়ে দিলাম এটা হবে না। প্রত্যেকটা গাছের গোড়ায় গেলে আমার গাছের সাথে সম্পর্কটা থাকলে গাছের কোনটা অসুখ হচ্ছে, কখন কোনটা লাগবে ডাইরেক্টলি বলা সম্ভব না যে এটা দিতে হবে, কারণ এটা পেয়ারা গাছের এক এক টাইমে এক একটা প্রয়োজন হয়। বাগান মালিকই নির্ধারণ করবে যে আমার গাছ কি চাচ্ছে। এইটা যতদিন একটা বাগান মালিক না নিজে নির্ধারণ করতে পারবে, সে বাগান মালিক হতেও পারবে না, সে একটা সাফল্য কৃষক হতে পারবে না। তাকে আগে জানতে হবে যে আমি কি করছি, তাহলে গাছ কি বলছে, গাছের কথা শুনতে পারলেই সে একজন কৃষক বলে পরিচিত হবে।
লেবারের সাথে যতক্ষণ আপনি নিজে থাকবেন না বা নিজে কাজ করবেন না, তা আপনার লেবার মিসইউজ হবে। লেবার একটা 5টার জায়গায় 10টা লেবার লাগবে, আর লেবার একটা করবেন আর একটা করে আসবে। আর আপনি যখন মনে করবেন যে না আমি লেবারের সাথে থাকবো, লেবারের সাথে কাজ করব, তখন আপনার কাজটাও বেশি হবে এবং কাজটা কারেক্ট হবে যেটা করতে চাচ্ছেন। আমি খুব বেশি না, আমি বছর 6 হচ্ছে হলো আমি এসবের মধ্যে আছি। কারণ ঢাকা কারণ বাজারের মতন জায়গায় আমার পিয়ারা চেয়ে নেবে যে ভাই শাহেদ ভাইয়ের পিয়ারা আসছে নাকি, আর ওদেরকে যা বলবে যে ডাইরেক্ট নাম করে যে শাহেদ ভাইয়ের পিয়ারা আসছে কিনা। বয়সে প্রবীণ হলেও প্রাণ প্রাচুর্যে ভরা আলফাজুর রহমানের সাহসী পদক্ষেপ সবার নজর কেড়েছে। প্রাতিষ্ঠানিক স্বীকৃতি হিসেবে তিনি পেয়েছেন কয়েকটি জাতীয় ও স্থানীয় সম্মাননা। নানা প্রতিকূলতা পেরিয়ে তার এই কৃষি ব্যবস্থা বর্তমান কৃষিতে অনন্য অবদান রাখবে বলে আশাবাদী আমরা। জানলাম একটি সফল উদ্যোক্তার সফলতার গল্প। কি অদ্ভুতভাবে তিনি সফল হয়েছিলেন। ঋণের বোঝা ঘাড়ে নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন একটা প্রত্যয় নিয়ে তিনি সফল হবেন। তার এই সফল উদ্যোগ তাকে আজকে নিয়ে এসেছে এত দূর, গড়ে তুলেছেন এত বড় একটি পেয়ারা সাম্রাজ্য। তার এই সফলতা আমাদের সবাইকে অনুপ্রাণিত করুক, আমরা এই আশা ব্যক্ত করছি। আমাদের এই ক্ষুদ্র আয়োজন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যোগাযোগ করুন এই ঠিকানায়। প্রযোজক সফলতার সাতরং, এসিটিভি, হাউস নম্বর 47, রোড নম্বর 116, গুলশান 1, ঢাকা। আমাদেরকে ইমেল করতে পারেন সফলতা7rong@gmail.com। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সফল ব্যক্তির সফলতার গল্প নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, আমাদের সঙ্গেই থাকুন।